আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আইনি জটিলতা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান, বলছেন মির্জা ফখরুল। জানাবো শ্রীলঙ্কা, বাংলাদেশ, সিরিয়া এরপর জানাবো ভারত ইস্যুতে কঠোর বিএনপি। কাদের সিদ্দিকী বিশ্বাসঘাতক, এটা প্রথমে বুঝতে পেরেছিলেন হাসিনা। এবং সর্বশেষ জানাবো আসাদের বাসভবনে লুটপাট ভাঙচুর। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আইনি জটিলতা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন মামলায় আইনি জটিলতা শেষ হলেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। তিনি বলেন, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে বলে আমরা আশাবাদী। তিনি বলেন, শেখ হাসিনা দেশের সম্পদ লুটপাট করে ভারতে পালিয়েছেন। সে কেমন নেত্রী দলের কর্মীদের রেখে বিদেশে পালায়? হাসিনা দেশের মানুষের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল, সে রং হেডেড ছিল। বিএনপি মহাসচিব ভারতকে উদ্দেশ্য করে বলেন, আমাদের সার্বভৌমত্বের উপর কোনো আঘাত আমরা সহ্য করব না। শ্রীলঙ্কা, বাংলাদেশ, সিরিয়া এরপর ইতিহাস সাক্ষী, স্বৈর শাসকদের পরিণতি কখনোই শুভ হয় না। জনগণের তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে হয়, ক্ষমতাচ্যুত হয়ে হতে হয় চরম অপমানিত। তাদের লাঞ্ছনা, অপমান, অপদস্থতা হয়ে তাদের জীবনের শেষ উপহার। কাউকে কাউকে দিতে হয় প্রমাণও, কাউকে কাউকে দিতে হয় প্রাণও। আধুনিক বিশ্ব ব্যবস্থায় নতুন করে স্বৈরতন্ত্রের সূচনাকারী অ্যাডলফ হিটলারকে বলা হয়, যার মতো করে স্বৈরতন্ত্রের এখন চলছে বিশ্বের বেশ কয়েকটি দেশে। সম্প্রতি কয়েকটি দেশে স্বৈরশাসনের পতনের পর বিশ্বব্যাপী নতুন করে আলোচনা চলছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, সিরিয়ার পর কোন দেশ এমন ঘটনার সাক্ষী হবে। রোববার ৮ ডিসেম্বর স্বৈরশাসন পতনের এক ইতিহাসের সাক্ষী হলো বিশ্ব। বিদ্রোহীদের তোপের মুখে সিরিয়া ছেড়ে পালান দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ২ যুগ ধরে সিরিয়া শাসন করেছেন তিনি। বিশ্ব একই রকম ঘটনার সাক্ষী হয়েছে গত ৫ আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ বছরের ক্ষমতার ইতি টানতে হয় হাসিনার দল আওয়ামী লীগ সরকারের। গণতন্ত্রের মোড়কে স্বৈরশাসন ব্যবস্থা চালিয়ে যাচ্ছিল হাসিনা সরকার। ২০২২ সালে জনতার হাতে এক শাসকের পতন ঘটেছে বিশ্ব। সে বছর অর্থনৈতিক সংকট ও জনগণের ব্যাপক আন্দোলনের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পালিয়ে যেতে বাধ্য হন। মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে পালিয়ে যান তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলছে, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস এর নেতৃত্বে সিরিয়ার বাশার আল আসাদের পতন ঘটে। এইচটিএস এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি, তার নেতৃত্ব এইচটিএস শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীতে পরিণত হয়। গত ৮ ডিসেম্বর এইচটিএস এর পক্ষ থেকে বলা হয়, জালিম শাসক বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন, সিরিয়া এখন মুক্ত। এর মধ্য দিয়ে একটি অন্ধকার যুগের সমাপ্তি শেষে একটি নতুন যুগের সূচনা হলো। পরে জানা যায়, পালিয়ে রাশিয়ার মস্কোর আশ্রয় নিয়েছেন আসাদ। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো দামেস্কের দখল নিতে ব্যক্তিগত উড়োজাহাজে পালিয়ে যান তিনি। অবসর ঘটে তার ২৪ বছরের শাসনের। এর আগে বাংলাদেশের গত জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে সরকার পতনের আন্দোলনে রূপ নেয় ৬১ দিনের ঘটনা প্রবাহে ঝরেছে ২,০০০-এর কাছাকাছি প্রাণ। আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন অনেকে। ১ জুলাই শুরু হয় চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন, যা দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় বাংলা ব্ল্যাকেট কর্মসূচি। ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজাকার বলায় শিক্ষার্থীদের বিক্ষোভ তীব্রতর হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ সহ সরকার সমর্থকরা, যা আন্দোলনের আগুন ঘিঠালার কাজ করে। রূপনায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে এরপর টানা ২০ দিন আন্দোলনে বহু শহীদের আত্মহুতির মাধ্যমে ৫ আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। পরে আলোচনায় কোন দেশ তীব্র আন্দোলনের মুখে এই ধরনের পালানোর ঘটনা কি সামনে আরো দেখা বাকি, সে প্রশ্ন জেগেছে এখন। কোন দেশে এমনটি ঘটতে পারে? প্রশ্ন প্রথমেই যে দেশের নাম প্রথমে আসে তা হলো উত্তর কোরিয়া। কিম জং উনের একনায়কতন্ত্র চলছে দেশটিতে। শাসক পরিবারের বিরুদ্ধে যে কোনো ধরনের বিরোধিতা কঠোর হাতে দমন করেন দেশটির প্রেসিডেন্ট। জনগণের মত প্রকাশের স্বাধীনতা নেই বললেই চলে। এই তালিকায় রয়েছে সবচেয়ে বৃহৎ দেশ রাশিয়া। ভ্লাদিমির পুতিন দীর্ঘদিন ধরে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন। দেশটির শাসন ব্যবস্থা অনেকটাই স্বৈরতান্ত্রিক রূপ নিয়েছে বলে খবর। বিরোধী রাজনৈতিক দল এবং সংবাদ মাধ্যমের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে আসছে রাশিয়া। স্বৈরশাসনের তালিকায় রয়েছে রাশিয়ার মিত্র দেশ বেলারুশ। দেশটির শাসক আলেকজান্ডার লুকাশেঙ্কো নির্বাচনে কারচুপি এবং বিরোধীদের দমন করার কারণে তার সরকার স্বৈরাচারী বলে বিবেচিত হয়েছে।
ইউরোপের শেষ স্বৈরশাসক তকমা পেয়ে গেছেন অনেক আগেই। তিনি স্বৈরশাসক স্বীকার করলেও নিজেকে ইউরোপের একমাত্র স্বৈরশাসক ভাবতে রাজি নন লুকাশেঙ্কো। গত বছর এক আলোচনা সাপেক্ষে আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছিলেন, আমি স্বৈরশাসক যদি হইও তবে ইউরোপের শেষ স্বৈরশাসক নই। এদিকে নাজুক অবস্থা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশে মিয়ানমারে। স্বৈরশাসনের আতুর ঘর বলা হয় দেশটিকে। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের সামরিক জান্তা সরকার ক্ষমতা গ্রহণ করে। তখন থেকে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কার্যকর রয়েছে সেখানে। দেশটির রাখাইনে সামরিক বাহিনী নির্মম ও বর্বর রোহিঙ্গা নিধন অভিযানে 10 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে অবস্থান করছে। বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশ এখনো থামেনি। এক কথায় স্বৈরশাসনের আলোচনার মধ্যে রয়েছে দেশটি। আলোচনা থাকা ভেনেজুয়েলা দেশটিরও গণতন্ত্র থেকে দূরে সরে গেছে বলে ধারণা করা হয়। দেশটির শাসক নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বিরোধীদের দমন, স্বাধীন সংবাদ মাধ্যমের উপর নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রের ক্ষমতা একচেটিয়া ভাবে কুক্ষিগত করার অভিযোগ রয়েছে। মিয়ানমারের কাছের দেশ কম্বোডিয়াও রয়েছে স্বৈরশাসনের তালিকায়। কয়েক দশক ধরে দেশটির শাসন কার্য চালিয়ে আসছিলেন হুন সেন। দেশটির শাসন ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে সাংবিধানিক রাজতন্ত্র ও গণতান্ত্রিক বলা হয়, তবে অনেক পর্যবেক্ষক মনে করেন দেশটি কার্যত স্বৈরতান্ত্রিক শাসনের অধীনে রয়েছে, কারণ প্রায় 4 দশক পর ক্ষমতা হস্তান্তর ঘটে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে। তবে ক্ষমতায় এই হাত বদল হয় দেশটির প্রধানমন্ত্রী হুন সেনের ছেলে সেনাপ্রধান হুন মানেতের কাছে। ভারত ইস্যুতে কঠোর বিএনপি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও ভারত তাদের অবস্থান না বদলানোর বিস্মিত হয়েছে বিএনপি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে দেশটির বক্তব্য বিবৃতি দলটির ভেতরে ক্ষোভ তৈরি করেছে। ফলে বিএনপির ভারত বিরোধী অবস্থান জোরালো হয়েছে, যার পরিপ্রেক্ষিতে কর্মসূচি দিয়েছে দলটি। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, এতদিন বাংলাদেশ ভারত বিরোধী ও ভারতপন্থী দুটি ধারা চলে আসছিল। বিএনপি আসলে বাংলাদেশের পক্ষে, তাই বিএনপি একদিকে যেমন ভারতের সঙ্গে কূটনৈতিক পর্যায়ের বন্ধুত্ব চায়, অন্যদিকে তাদের নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকবে। বিএনপি নেতাদের ভাষ্য, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা প্রক্রিয়ার সঙ্গে জড়িত ভারত। এমনকি বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা নির্যাতনের তেমন কোনো ঘটনা না ঘটলে বিশ্ব তা ভিন্নভাবে প্রচার করছে ভারতীয় গণমাধ্যম। দেশটির সরকার বক্তব্য বিবৃতি উস্কানিমূলক বলে মনে করছেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। এমন পরিস্থিতিতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দিয়েছে দলটির 3 সহযোগী সংগঠন। আগামী 11 ডিসেম্বর ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ করবে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। গত সংসদ নির্বাচনের আগ থেকে বিএনপির ভারত বিরোধী মনোভাব বাড়াতে থাকে, কিন্তু এই ইস্যুতে কোনো কর্মসূচিতে যায়নি দলটি। 5 আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দুই পক্ষের এক ধরনের সমঝোতা হতে পারে এমন গুঞ্জন শোনা গেলেও বাস্তবিক অর্থে সে ধরনের কোনো লক্ষণ দেখা যায়নি। বিএনপির দায়িত্বশীল একজন নেতা কালের কণ্ঠকে বলেন, প্রাথমিকভাবে তাদের 3 সংগঠন ভারত বিরোধী কর্মসূচি দিয়েছে। এই ধরনের কর্মসূচি সামনে আরো আসবে। এক পর্যায়ে বিএনপির পক্ষ থেকে একই ধরনের কর্মসূচি পালন করা হতে পারে। ভারতকে কি বার্তা দিতে বিএনপি? আজ সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রে। তার সফরের আগেই ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করে বিএনপি দেশটিকে এক ধরনের সতর্কবার্তা দিয়েছে। এর ফলে বিএনপির সঙ্গে ভারতের বৈরী সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা বলেন, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সমর্থন করা জবাব এবং স্বাধীনতার সার্বভৌমত্ব প্রশ্নে বিএনপির দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ, এই দুটি বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে বিএনপি ভারত বিরোধী দৃঢ় অবস্থান জনগণ বিদেশিদের কাছে স্পষ্ট হয়েছে। একজন হিন্দুধর্মী নেতাকে গ্রেপ্তারের পর ভারতের হিন্দুত্ববাদী কিছু সংগঠন ও গোষ্ঠী সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের হামলা চালায়। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দিয়ে দলমত নির্বিশেষে সবাইকে এক জায়গায় আনার উদ্যোগ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কথিত আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া দেশের সব রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রধান উপদেষ্টার ঐক্যের ডাকে বিএনপি সাড়া দিয়ে এখন মাঠের কর্মসূচি দিচ্ছে। গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের বিষয়ে ভারতের অব্যাহত নেতিবাচক আচরণ ও প্রতিক্রিয়ায় ভীষণ উদ্বিগ্ন হয়ে বিএনপি সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করছেন। দলের নেতাদের পর্যবেক্ষণ হচ্ছে, ভারতের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশের রাজনৈতিক নেতৃত্ব কি ধরনের একটি বিশেষ দল ব্যক্তির জন্য স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ জনগোষ্ঠীর আশঙ্কার বিরুদ্ধে দাঁড়াতে পারে তা ভেবে অবাক হচ্ছেন তারা। ভারতের এই অবস্থানকে একচোখা নীতিও বলছেন দলের নেতারা। বিএনপি স্থায়ী কমিটির বিশেষ কয়েকটি বৈঠকেও বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করা হয়। বৈঠকে নেতারা বলেন, হিন্দু সম্প্রদায়কে ঘিরে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, এর পেছনে পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার ভূমিকা রয়েছে। তার সঙ্গে যুক্ত হয়ে ভারতীয় কর্তৃপক্ষ বিভিন্নভাবে অস্থিরতা তৈরি করছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চুকু কালের কণ্ঠকে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করছে ভারত। তারা শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে। ভারত সরকারের বক্তব্যে এবং তাদের গণমাধ্যমের সংবাদ এক ধরনের বিদ্বেষ ছড়াচ্ছে, কিন্তু এর বিপরীতে দলমত নির্বিশেষে বাংলাদেশে ঐক্য তৈরি হয়েছে।
চীন ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে চীন ও পাকিস্তানের রাষ্ট্রদূত সাক্ষাৎকার করেছেন। শুধু সৌজন্যমূলক সাক্ষাৎ হলেও বৈঠক দুটি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষক মহল। ভারতের আগ্রাসনের মধ্যে এই বৈঠকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে বলে জানান দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ রাখেন বিএনপির এমন একজন দায়িত্বশীল নেতা কালের কণ্ঠকে বলেন, ভারতের প্রধান দুই আঞ্চলিক শত্রু খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বিএনপির উপর তাদের আস্থার কথা জানিয়েছে। এই বৈঠকে এমন সময় হলো যখন বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব দৃঢ় হয়েছে। আঞ্চলিক রাজনীতিতে এটি বিশেষ মেরুকরণ। এই অঞ্চলের প্রভাব বিস্তার নিয়ে পাকিস্তান ও চীনের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ শীতল। 5 আগস্টের আগ পর্যন্ত ভারতের পাশাপাশি চীন ও শেখ হাসিনা সরকারকে সমর্থন দিয়েছিল, কিন্তু চীন তাদের সেই অবস্থা পরিবর্তন করেছে বলে ধারণা করা হচ্ছে। বিএনপির সঙ্গে চীনের সম্পর্ক এখন বেশ উষ্ণ বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।